হ্যালো, লাইভটা হঠাৎ করে কেটে গেল, বুঝতে পারলাম না। আমার মনে হয় নেটওয়ার্কের কারণে। তো আবার লাইভে চলে এলাম। আতাবুদ্দিন লিখেছে, প্রেম নদীর মাঝে আমি, মনে অনেক ঢেউ, স্বপ্নে দেখলাম তুমি আমার, পাইল অন্য কেউ। বৌদি কেমন আছো? এই তো আছি মোটামুটি। আচ্ছা, ওই দুদিন লিখেছে আমি, আচ্ছা আর্মি ট্রেনিংয়ে গেছিলাম বৌদি। আর্মি ট্রেনিংয়ের রেজাল্ট ভালো হয়েছে। ও আচ্ছা, খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ। তাই তো ভাবলাম, অতদিন তো অনেকদিন লাইভে আসে না। সানুদুল লিখেছে, হাই হ্যালো। আচ্ছা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। আর যারা এখনো পেজটিকে, আচ্ছা ওই দিন তোমার আইডির পাশে ফলো চিহ্নটা দেখতে পাচ্ছি না কেন? আমার পেজে লাইক বাটন আছে, লাইক বাটনে টাচ করলে ফলো হয়ে যায়। দিন লিখেছে, অনেক কষ্ট পেয়েছে বৌদি, আর মেয়ের পেছনে ঘুরে দুইবার বিরক্ত হয়ে কইছিলাম আর ট্রেনিং দেব না। ক্লাস ফিনিশিংয়ে আমার রেজাল্ট ভালো হয়েছে। না, কোনো মেয়ের কারণে তোমার জীবন নষ্ট করবো, এটা তো ঠিক কথা না। নিজের কাছে নিজের জীবনের মূল্য সবার আগে, ঠিক আছে? সায়ন্দুল লিখেছে, কি খবর আপু? এই তো ভালো। রোহিত লিখেছে, আই লাভ ইউ, তোমাকে দেখে আর থাকতে পারলাম না।
আচ্ছা, এই মুহূর্তে যারা লাইভটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং লাইভটা শেয়ার করে দেবে। আর আমার পেজে লাইক বাটন আছে, লাইক বাটনে টাচ করলে পেজটি ফলো হয়ে যায়। রোহিত লিখেছে, তুমি আমাকে একবার ফোন করবে তো, আমার মোবাইল নাম্বারটা তোমাকে দেবো, খুব দরকার আছে তাই। তোমরা প্রত্যেকে এক একটা আইডি নিয়ে লাইভে যুক্ত হয়েছো, তোমরা প্রত্যেকের আইডিতে একটা করে শেয়ার দিতেই পারো। রোহিত, এই লাইভের এই ফোন নাম্বার কিন্তু আমি খুঁজে পাবো না, বুঝেছো? মেসেঞ্জারে দিলে হয়তো খুঁজে পেতে পারে। অতদিন লিখেছে, গার্লফ্রেন্ডের মুখে এখন হাসি বেড়াইছে, 15 তারিখে হ্যাঁ ডিউটিতে যাইতে লাগবে। তার মানে ওহিদুদ্দিনের চাকরির জন্য তার গার্লফ্রেন্ড তাকে মানে ভালোবাসতেছে। আইজু লিখেছে কি, আপনার মন কি চুরি করা যাবে? মন কি করে চুরি করে? মনের ঘরে যদি তালা দেয়া থাকে তাহলে কি করে চুরি হবে বলো? রোহিত লিখেছে, তোমার তো মেসেঞ্জারে পাবো না, তোমার যে কোনো ভিডিও কমেন্টসে আমার ওকে। আরেকজন লিখেছে, আপনার মন তো পাওয়া যাবে না, জানিয়ে মেয়েদের মন কিরকম চুরি করে।
ইমাম লিখেছে খাচ্ছ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ইমামের প্রোফাইল পিকচারটা কি বদলে গেছে? রোহিত লিখেছে সেবারে লাইভে তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম না যে তুমি সিগারেট খাও নাকি, তুমি বলছিলে উল্টাপাল্টা কথা বলছিস কেন? রোহিত, আমি দীঘায় দেখেছিলাম সমুদ্র সৈকতে মেয়েরা সিগারেট খাচ্ছে, তোমার বয়সী মেয়েরা, আচ্ছা, এবং তাদের বাচ্চাগুলোকেও সাথে খাওয়াচ্ছে, 10-12 বছরের বাচ্চাগুলোকে। ও বাবা, কি বলে! গ্রুপে লিখেছে কেমন আছেন? ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি। তো লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আইজুল লিখেছে বৌদি কোনো রিপ্লাই দিচ্ছেন না যে আপনি? দিয়েছি তো। ইমাম লিখেছে অনেকদিন পর এলাম, ঠিক আছে। ঘরের মানুষ সব কেমন আছে? দাদা ভালো আছে, ছেলেপিলে ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তো তোমার পরিবারের সবাই কেমন আছে বলো? ওইদিন লিখেছে আমি আজকের জন্য লাইভ থেকে পাঠাইছিলাম বৌদি, গুড নাইট, আমার অনেক কাজ আছে। আচ্ছা। ইমাম লিখেছে বদলাইনি কেন, ফটোটা চেঞ্জ করেছি, একই ফটো তো আর ভালো লাগছে না, ওই জন্য একটু স্টাইল করে চেঞ্জ করেছি। সবাই না একটা স্টাইল থাকে। হ্যাঁ ইমাম, অনেক সময় ওই প্রোফাইল পিকচার চেঞ্জ হলে একটু চিনতে সমস্যা হয়, এই আর কি। রোহিত লিখেছে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, এবার ঘুরতে আসো। উড়িষ্যা, পুরীতে আমরা 2বার গিয়েছি। পুরীর বদলে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। ও আচ্ছা। কিন্তু রোহিত, যেসব মহিলাদের তুমি দেখেছো, আমি জানি না ওরা কেমন ক্যারেক্টারের মহিলা, তবে আমাদের এখানে ধরো 7-8 মাস আগে, আমি ফিক্সড টাইম বলতে পারবো না, আমাদের এখানে একটা শুটিংয়ের জন্য একটা স্টাফ এসেছিল, অবশ্যই সৃজিত মুখার্জিকে অবশ্যই চেনো, পরিচালক। তো সৃজিত মুখার্জির পরিচালিত ওটা টেলিফিল্ম হবে সম্ভবত, টুইঙ্কল টুইঙ্কল। তো ওইটার শুটিং চলছিল আমাদের একদম কাছেই, মানে আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকে নামলেই সামনে। তো ওখানে দেখেছিলাম একজন বয়স্ক মহিলা, তাকে সিগারেট খেতে, আর একজন ধরো 15-16 বছরের মেয়ে, তাকে খেতে দেখেছিলাম। তো তখন আমি একটু অবাক হয়ে গেছি যে এই বয়সের মানুষদের কেন সিগারেট খেতে হয়, মানে কি আসলে, মানে আমি না কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না যে কেন তারা সিগারেট খায়, একটা মহিলা বা একটা মেয়ে। আমি দেখে কিছুটা অবাক হয়ে গেছিলাম। অনেকেই এসছিল আমাদের এখানে শুটিংয়ের জন্য, পরমব্রত এসছিল, ঋত্বিক এসছিল, ও বাবা অনেকেই এসছিল, আমি নামগুলো অত বলতে পারছি না সাজিয়ে গুছিয়ে। অমিত চলে এসেছে। অমিত লিখেছে হাই, হ্যালো অমিত, কেমন আছো?
আমার ঘুম আসছিল, যে কারণে আমি বসে বসে চিকেন খাচ্ছি। কোনো একটা কিছু খেতে থাকলে ঘুম চলে যায়, কিন্তু চিকেন খেলে সমস্যা, আমার দাঁতের মধ্যে ঢুকে গেছে। দাঁতের মধ্যে ঢুকে গেলে খুব অস্বস্তি লাগে। অমিত লিখেছে, বৌদি কেমন আছো? এই তো অমিত, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার না এই চিকেনটা একটু, মুরগিটা যদি একটু মানে কি বলবো, একটু বড় হয়ে যায়, তার মাংসটা কেমন আঁশ হয়ে যায়, খেতে গেলে বাবারে গলা দিয়ে নামতে চায় না। আর বর্তমান সময়ে এই পোলট্রি মুরগি এইটাই সবার পছন্দ, মানে সবাই খায় আর কি, পছন্দ হোক না। আমার দাঁতে ঢুকে গেছে, মনে হয় মানে ব্যথা করছে, এরকম লাগছে, কি বিশ্রী অবস্থা। আঁশ তো প্রচুর, চিবিয়ে খেতে গেলেই দাঁতের ফাঁকা দিয়ে ঢুকে যায়। অমিত লিখেছে, একা একা খেয়ে নিচ্ছ আমাকে ভুলে। আর আমার দাঁতে ঢুকে গেছে, দাঁড়াও। দাঁতে ঢুকে থাকলে না প্রচন্ড মনে হয় কি যে একটা অস্বস্তি লাগে। আর আমার, আচ্ছা, ইমাম লিখেছে, বললাম তো এত পারলে না। আবারও বলছি যে বাড়ির মানুষ সব ভালো আছে, দাদা ভালো আছে, ছেলে মেয়ে ভালো আছে, খাওয়া দাওয়া হয়েছে, ঘুমিয়ে গেছে, তাই বললাম তো উত্তর দিল না। হ্যাঁ ইমাম, আমি অবশ্যই উত্তর দিয়েছি, তুমি জানি না কেন শুনতে পাওনি। আমি বলেছি ইমাম, আমরা সবাই ভালো আছি, সবাই ভালো আছি, ইমামকে বলছি। রোহিত লিখেছে, তুমি কি ভিডিওতে অডিশন দিতে চাও, হিরোইন হতে চাও, কি বলো? কে আমাকে হিরোইন বানাবে? অমিত লিখেছে, বেশি ভালো না। কেন অমিত? রোহিত লিখেছে, আর দীঘা সমুদ্রের মেয়েগুলো দেখলে কিরকম একটা লাগে, তাদের জামা পোশাক ছোট ছোট। সমুদ্র সৈকতে গেলে একটু ছোট ছোট জামা পোশাক হয়ে যায় রে, অটোমেটিক। আদাবুদ্দিন লিখেছে, সুখের যদি এত কালে মৃত্যু, তবে দুঃখের কেন এত দীর্ঘ বয়স? দুঃখটা ইমিউনিটি পাওয়ার বেশি, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ওই জন্য বেশি দিন বাঁচে। আরো একটু বলতে চেয়েছিলাম, এত কিছু বললাম না। বুলবুল লিখেছে, হ্যালো হাই। রোহিত লিখেছে, আরেকটা কথা, ইন্ডিয়ার মধ্যে আমাদের পশ্চিম বাংলার মানুষ বেশি নেশা করে, শেষ। ইন্ডিয়ার মানে আমাদের পশ্চিমবাংলার বাইরের মানুষরা খুব কম নেশা করে। সেটা তুমি ঠিকই বলেছ, আমরা অনেক ঘুরেছি। আমি কোথাও না, আমরা মানে আগে প্রচুর ঘুরতাম, কিন্তু ঘুরতে গিয়ে অনেক প্রবলেমে ফেসেছি, যে কারণে এখন আর ঘুরতে যাই না। তো আমি না কোথাও মানে ঘুরতে গেলে অন্তত 7 দিন 8 দিন আমরা বাইরে থেকেছি, দিনে থেকেছি, রাত্রে হোটেলে থেকেছি, মানে দিন এবং রাতের পরিবেশটা আমরা দেখেছি। তো কখনো কোনো নেশাগ্রস্ত মানুষ দেখিনি, বা কেউ রাস্তায় মাতলামি করছে মদ খেয়ে, এই ধরনের অন্য কোনো রাজ্যে আমি দেখিনি, যেটা এখানে মাঝে মধ্যে দেখা যায়। আমরা উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, লখনৌ, আগ্রা, দিল্লি, তারপরে বেনারস, গয়া, কাশী, বৃন্দাবন সব ঘুরেছি। মানে আর আমরা ঘুরতে গেলে শুধু একটা দুটো প্লেস দেখে আসি না, মানে ওই
রাজ্যের যতগুলো টুরিস্ট প্লেস আছে সব দেখে তারপর ফিরি। ইমাম লিখেছে ওকে ওকে ওকে, এবার বুঝতে পারলাম। হ্যাঁ ইমাম, আমি তোমার আগের কমেন্টসটার উত্তর আমি দিয়েছি, কিন্তু কেন শুনতে পাওনি আমি জানি না। এরকম হয় অনেক সময়, আমার সামনে যত কমেন্টস আসে আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেই, যদি সেই কমেন্টগুলো মানসম্মত হয়। উল্টোপাল্টা লিখলে তো আমি সেটা অ্যাভয়েড করবো, তাই না? তো তারপরেও কিছু কিছু মানুষ বলে আমি তাদের কমেন্টসের রিপ্লাই দিচ্ছি না। আসলে এটা কেন হয় আমি জানি না রে। নেট প্রবলেম হতে পারে, বা কিছু কিছু কমেন্টস স্প্যাম কমেন্টস হয়ে যায় যেটা ডিসপ্লেতে শো করে না। অমিত লিখেছে বাবা চলে গেছে। ও আচ্ছা, আর রাজু ভাই চলে এসেছে। আমি মনে মনে ভাবছিলাম যে রাজু ভাই নোটিফিকেশন পেয়ে বুঝতে পারছো আমি লাইভে আসছি নাকি? মানে আমি, আচ্ছা রাজু ভাই লিখেছে খুব ভালো চালিতাও সুন্দর পরিবার। আচ্ছা রাজু ভাই কে বলো? অমিত লিখেছে আমাদের ত্রিপুরায় কি আসবে না? হ্যাঁ অমিত, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা, কিন্তু এই মুহূর্তে না, এই সালে আর মনে হয় কোথাও ঘুরতে যাওয়া হবে না। আতাবুদ্দিন লিখেছে আমি ভুল করে কাঁদি, ভুলে বাজিকর, তাই তো আমার ভুলে আমি নিজেই কারিগর। আচ্ছা খুব সুন্দর সর্বহারা। আচ্ছা রাজু ভাই লিখেছে আমি খুব নতুন মানুষ, ওই দেখা যায় চাঁদ মামা। আচ্ছা আজকে রোহিত লিখেছে আর ভালো লাগছে না, ইউটিউব লাইভ দেখলে খুব ভালো হতো। তাই রাজু ভাই লিখেছে পাগল হয়ে থাকি। আতাবুদ্দিন লিখেছে তোমরা ভাগ্যের কথা বলো, আমি দেখেছি আমার ভাগ্য আমার সাথে খেলতে, এমন জায়গায় নিয়ে গেছে আমি নিজেও ভাবতে পারি না। না আসলে আতাবুদ্দিন, তুমি কোনো ব্যাপার নিয়ে অত বেশি বেশি কেন ভাবো? জীবনে নিজেকে নিয়ে ছাড়া অন্য কোনো কিছুকে নিয়ে অত বেশি ভাবতে নাই, তাহলে তোমাকে কষ্ট পেতেই হবে। রোহিত লিখেছে আমাকে একটু পিনপোস্ট করো তবে তোমার লাইভে থাকবো। তাই দাঁড়াও। 30 লিখেছে আপু কেমন আছেন? এই তো ভালো আছি। ফিরোজ লিখেছে দিলুবা তুমি দিল কি ধারকান মে রেহতে হো তেরি বাপু মে খুঁজ যাও। আতাবুদ্দিন লিখেছে দাদাকে সামনে নিয়ে আসতে, দাদা কথা বলছে। অমিত লিখেছে বাবাকে অনেক মিস করতেছে। আচ্ছা সেটা তো অবশ্যই অমিত, আসলে বাবা বা মা এমন একটা মানুষ, মানে কি বলবো, পৃথিবীতে সবচেয়ে কাছের বোন, মানে বাবা বলো আর বন্ধু বলো, তোমাকে ভালো কোনটার মন্দ কোনটা এটা কিন্তু বাবাই প্রথম শেখায়।
মানে যাই হোক, সময় অসময় ভালো মন্দ উপদেশ দেয়, এটা করো না, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। কিন্তু বাবা না থাকলে না সেই উপদেশ দেওয়ার মানুষটা থাকে না। আর রাজু লিখেছে গুড নাইট, ভালো থাকবেন দিদি, আজকে শরীরটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজু ভাই। আর রোহিত, একটা কথা হচ্ছে যে কি একটা লেখা এলো রে, লেখাটা কমপ্লিট আমি পড়তে পারলাম না, আবার চলে গেল ডিসপ্লে থেকে। অমিত লিখেছে বাবার কথা আজকে অনেক মনে পড়ছে। আচ্ছা, রোহিত লিখেছে ওই যে দাদা ভাই, তোমাকে বলছি বৌদিকে দেখে তোমার মন খুশ হচ্ছে না, আবার দাদাকে দেখতে হবে, দাদাকে বাদে বৌদিকে পটাও। ফিরোজ লিখেছে দিলরুবা, তোমার মুখের ওই বাঁকা হাসিটা দাও যদি, আর আমি কিছুই চাই না। রোহিত, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার প্রায় 1.5 বছর ধরে আমার পেজে রিকমেন্ডেশন অফ ছিল, ঠিক আছে? তো এই কিছুদিন হলো রিকমেন্ডেশনটা অন হয়েছে। এই জন্যে আমি না, মানে এমন কোনো কিছুই আমি রিস্ক নিতে চাই না যে এমন কোনো কিছু করলাম আমার পেজে আবার রিকমেন্ডেশন অফ হয়ে গেল। ওই জন্যে পিন পোস্টও আমি দিতে আমি ভয় পাচ্ছি, ঠিক আছে? মানে যে প্রবলেমটা ফেস করে সে তো সেই প্রবলেমটা নিয়ে অনেক মানে আতঙ্কিত থাকে না। মানে আমি কোনোভাবে 1.5 বছর, একটা দুটো দিন তো না, অনেকবার আমি মানে রিকমেন্ডেশন অন করার জন্য অনেকবার ফেসবুকের কাছে মানে রিপোর্ট পাঠিয়েছি, তাও এই 1.5 বছর পরে অন হয়েছে। এই জন্য ভাই আমি রিস্ক নিতে চাই না, এমন কোনো কিছু মানে করবো না যে বাই চান্স যদি আবার অফ হয়ে যায় আমার রিকমেন্ডেশন। আমি আগে মাঝে মধ্যেই লাইভে বলতাম যে কেন যে আমার রিকমেন্ডেশনটা অফ করে রেখেছে। অমিত লিখেছে আচ্ছা বৌদি এখন আমি চলে যাচ্ছি, একটু পরে আবার আসবো। ওকে, কয়টা পর্যন্ত লাইভে থাকবে? দাঁড়া আমি দেখে বলছি এখন কটা বাজে। এখনো ভালো লাগছে না, বাবার কথা মনে পড়ছে তো তাই। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। এখন তো 10টা বাজে, এই 11টা পর্যন্ত থাকবো। ফিরোজ লিখেছে মহব্বত তুমি কি খাচ্ছ? আমি তো একটু চিকেন খাচ্ছিলাম রে। রোহিত লিখেছে রাতে ডিনার এখন কি খাচ্ছ? হ্যাঁ, ডিসপ্লেতে কি একটা লেখা এলো, আমি পড়তে পড়তে মানে কমপ্লিট করতে পারলাম না, সেই লেখাটা আবার চলেও গেল। মানে আমি বুঝতে পারছি না লাইভ সম্পর্কে, মানে আমি লাইভ করছি এই সম্পর্কে নাকি। আচ্ছা রাজু ভাই, থ্যাংক ইউ রাজু ভাই। রাজু ভাই আমার লাইভটা শেয়ার করেছে, ঠিক আছে? যে কারণে রাজু ভাইকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর তো কিছু
দেওয়ার নেই। তো রাজু ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানলাম। তোমরা কেউ লাইভটা শেয়ার করছো না। ফিরোজ লিখেছে কি মোহব্বত কি বলেছিলাম, চিকেনটা নিশ্চয়ই ভালো হয়েছিল কালকে। না চিকেনটা ও চিকেন রান্নার কথা মনে আছে? না রে, চিকেনটা কি হয়েছিল, প্রচন্ড মশলা বেশি হয়ে গেছিল। মানে দাঁড়াও, মিঠুন লিখেছে হ্যালো দিদি ভাই কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। অমিত লিখেছে একটু ভালো লাগলে তারপর আবার আসবো। ওকে। রাজভাই লিখেছে থ্যাংক ইউ দিলে কালকে থেকে লাইভে আসবো না। রাজভাই তো কি বলবো বলো তো। আচ্ছা রাজু ভাই যুগ যুগ জিও এইটা বলবো। ফিরোজ লিখেছে মহব্বত তুমি কি কিসে ঠান্ডা ঠান্ডা কুলিং পাউডার গায়ে লাগানো রে মানে? ইয়াকুব লিখেছে হাই এসকে। রোহিত লিখেছে তোমাকে যে আমি কি বললাম, আমাকে একটু পিন পোস্ট করো। আরে রোহিত আমি এত কথা বললাম কি জন্যে? রোহিত তুমি তো বুঝতেই পারলে না, না বোঝার চেষ্টাও করলে না। আমার পেজটা প্রায় 1.5 বছর পর্যন্ত রিকমেন্ডেশন আপ ছিল, তো আমি এখন কোনো রিস্ক নিতে চাই না ভাই, প্লিজ কিছু মনে করো না। আমি কোনো পিন পোস্ট কিছু আমি করতে চাচ্ছি না, কারণ আবার যদি আমার পেজে কোনো সমস্যা হয়। মিঠুন লিখেছে কি আপনি কোথা থেকে লাইভ করছেন দিদিভাই? আমি কলকাতা থেকে। রাজভাই লিখেছে সবাই মিলে লাভ লাইক দিন। আচ্ছা সবাই মিলে একটু লাভ লাইক বাটনে টাচ করে দাও প্লিজ। তোমরা তো কেউ লাইভটা শেয়ার করছো না, এখন যদি লাভ লাইক বাটনে টাচ করতেও যদি আঙুল ব্যথা করে তাহলে কোথায় যাব বলো। অমিত লিখেছে বৌদি রাত্রি ডিনার করেছো? না রে অমিত, কমপ্লিট ডিনারটা আমি করিনি। এরকম হয় অনেক সময় মনে হয় খুব একটা খিদে পাইনি, তো লাইভ শেষে তারপরে খেয়ে ঘুমাবো। লাইভ কমপ্লিট হতে হতে খিদেটা কেমন যেন হয়ে যায়, মানে কি বলবো, মানে তখন আর খিদে অনুভব হয় না, তখন হয়তো ঘুমিয়ে পড়লাম আর খাওয়া হলো না। রাজু ভাই লিখেছে ও কলিজার ভাইয়েরা লাইভ দেখতে দেখো কিন্তু কেউ প্রেমে পড়ো না। ফিরোজ লিখেছে মহব্বত আমার তো তাই মনে হচ্ছে, সেই যে গো ঠান্ডা ঠান্ডা কুলিং পাউডার পাওয়া যায় না, ওটা নিশ্চয়ই লাগছে তোমার লাইফে। এলিনা আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় এই গরমের মধ্যেও আমি শীতের অনুভব করি। বাবারে। ও অমিত লিখেছে লাইভটা শেয়ার করে কি শেয়ার হয়েছে কিনা দেখবো। আচ্ছা রোহিত লিখেছে ঠিক আছে বাবা ওকে পোস্টার করতাম না। রোহিত আমি সত্যি বলছি, দেখো আমি আগেও লাইভে আমি বলেছি মাঝে মধ্যে যে আমার পেজটা কেন যে রিকমেন্ডেশন অফ করে রেখেছি ফেসবুক, অনেক মানে আমি এত প্রবলেম, মানে এত একবার মনে হচ্ছিল যে রিকমেন্ডেশন যদি অন না করে তাহলে আমি আর এই পেজে কোনো কিছু পোস্ট করব না, লাইভে করব না। 5 মাস আমি মানে একদম লাইভ করিনি। এই যে কিছুদিন হলো আবার লাইভ স্টার্ট করেছি, মানে রিকমেন্ডেশনটা অন হয়েছে, তাও মাঝে মধ্যে 2-1 দিন করি না। গতকালকে যেমন আমার ছেলেকে নিয়ে নরেন্দ্রপুর গিয়েছিলাম, ওখানে কোচিংয়ে, ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেল, প্রায় 9টা। তখন এসে বাচ্চাদের খাবার রেডি করো, তাদের খাওয়ানো, ঘুম পাড়ানো, বিভিন্ন কারণে আসা হয় না। অনেকে আছে সব কিছুর মধ্য দিয়েও তাদের লাইফটা ঠিক রাখে, লাইভে ঠিক তার আসে, কিন্তু আমার অনেক সময় হয় না রে, মনটা কোনো কারণে খারাপ থাকলেও লাইভে আসতে ইচ্ছা করে, মানে তখন আর ইচ্ছা করে না লাইভে আসে। ফিরোজ লিখেছে মহব্বত তুমি ডাক্তার দেখাও। কিসের ডাক্তার দেখাও? অমিত লিখেছে লাইভটা শেয়ার হয়েছে কিনা দেখে একটু বলবে। আচ্ছা ঠিক আছে বলবো।
আহ, যে কয়জন লোক লাইভে যুক্ত হয় সবাই যদি একটু 15-20টা করে কমেন্টস করে, কত কমেন্টস হয়, কিন্তু কিছু কিছু মানুষ কমেন্টসই করে না, শুধু বসে বসে দেখে। লাইভে যুক্ত হলে অবশ্যই কমেন্টস করা উচিত। মাংস খেয়েছি, আমার দাঁতের ফাঁকায় ঢুকে ঢুকে আছে, কি যে অস্বস্তি লাগছে। হ্যাঁ, লাইভ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাজু ভাই এবার রেগে যায়, বলে ধন্যবাদ দিলে আর আসবো না। কি বলবো বলো। হ্যাঁ অমিত, লাইভ শেয়ার হয়েছে। ফিরোজ লিখেছে, মোহাম্মত তোমার ওটার সুরে সৌন্দর্য ফুটে উঠেছে। আমার কথা না যদি বিশ্বাস হয় তুমি আয়নার সামনে যাও বাবা। রোহিত লিখেছে, মুরগিটাকে মেরে খেলেও না, কেটে নিয়ে আসলো, দোকান থেকে কেটে নিয়ে আসছিলাম। ও মাংসের কথা বলছিল কে, রোহিত না কে যেন বলছিল, ফিরোজও ছিল মনে হয় রান্নার সময়। তো মাংসটাতে এত পরিমাণে ঝাল, তারপরে মশলা, ঠিক আছে, আদা রসুন এগুলো বেশি হয়ে গেছিল। তারপরে আবার গরম মশলাটা তেলে ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে তারপরে দিয়েছিলাম। তো গরম মশলাটা আমার মনে হয় তেলে একটু বেশি ফ্রাই করা হয়ে গেছিল এবং পরিমাণেও বেশি ছিল, মানে এতটা বিশ্রী টেস্ট হয়ে গেছিল, আমি নিজেই জিভে দিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম, কি বিশ্রী রান্না। পরে না আমি রান্না টান্না শেষে, লাইভ শেষে আমি যখন শুয়ে পড়েছি, হঠাৎ করে আমার মাথায় আসছে, আচ্ছা দাঁড়াও, এইটা তো আমার বাচ্চারা খেতে পারবে না, না এত পরিমাণে ঝাল, তাহলে কি করা যায়, আর টেস্টও বিশ্রী হয়ে গেছে। তাহলে ওটাকে আমি ওর ভিতরে জল দিয়ে ফেলে দেব, তারপরে আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ওটাকে আবার কিছু সময় মানে রান্না করব। আচ্ছা অমিত লিখেছে, আমার প্রোফাইল পিকচারটার মধ্যে বলো তো আমি কোনটা, দাঁড়া বলছি। আমরা যদি লাইভে রান্না করি কে করবে, আমি তো তোমার আগের পেজ থেকে। হ্যাঁ সেটা তো আমি জানি। অমিত হচ্ছে ওই যে ওটা সাদা না ঘিয়ে শার্ট পরা, ওইটা অমিত। ফিরোজ লিখেছে, ফিরোজ আর ইয়া কালকে কথাটা বলেছিল, ও আচ্ছা তাই। রোহিত লিখেছে, কি হাতের কোনোদিন মাংস রান্না খেয়েছো? না খাইনি রে। ফিরোজ লিখেছে, কি মহব্বত হালচাল করে তো ভালোই তো সেটি এস কে নাসিবুল লিখেছে, কি দিয়ে মাংস খেয়েছো বৌদি, কি দাঁতে ফাঁকে লেগে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ চিকেন খেয়েছি। হ্যাঁ নাসিবুল লিখেছে, হাই বৌদি তুমি কেমন আছো, অনেকদিন পরে আমি এলাম। হ্যাঁ আমি ভালো আছি।
এমন একটা সমস্যা না, এই চিকেনে আঁশ 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 থাকে, তো মনে হয় আমার প্রত্যেকটা দাঁতের ফাঁকায় ঢুকে যায়। অমিত লিখেছে, তোমার কোনটা মনে হয়? অমিত, আমার মনে হয় ওখানে দুজন আছে। আমি, তুমি দুজনকে নিয়ে ছবি তুলেছো কেন? আমার মনে হয় মানে একজন তো লাল টি শার্ট টি শার্ট না কি শার্ট আমি বুঝতে পারছি না, আর আরেকটা হচ্ছে ওটা কিছুটা কচি কলার পাতা, ওইটাই মনে হয় অমিত। ফিরোজ লিখেছে, মোহাম্মদ কালকে চামচে করে ডাইনিং টেবিলে বসে ভালোই সেটিয়ে দিলে। আর ভালো লাগছিল না, কিন্তু আমি প্লেটে নিয়ে ফেলেছি, এখন তো আমি যদি না খাই তাহলে এটা ফেলে দিতে হবে, ওই জন্য খেয়ে নিলাম। নাচিবুল লিখেছে, দাদা কি করে? বলছি দাদা কথা বলছে রুমের মধ্যে। ফিরোজ লিখেছে, মোহাম্মদ আমি বললাম একটু আমায় দাও, তুমি কি বললে? না, দেয়া যাবে না, আমি রান্না করছি, আমি একাই খেলাম বলে ভালোই সেটিয়ে দিলে। তাহলে আমি কষ্ট করে রান্না করেছি না? আর নাসিবুল লিখেছে, বৌদি আজকে তোমাকে খুব, নাসিবুল মার খাবো কিন্তু। খুব বিশ্রী, মানে দাঁতের ফাঁকায় মাংস ঢুকে থাকলে না খুব বাজে লাগে। দাঁড়া এক মিনিট। রোহিত লিখেছে, আমাকে একটা কথা বলো তো, আমাকে মনিটাইজ পার্সোনাল লাইফে আসার জন্য বলো। আচ্ছা বলছিল, কারণটা কি তুমি বলো তো? কারণটা তুমি লাইভ করো, তোমার এই থেকে পেজ থেকে লাইভ শুরু করো, মানে যখন তুমি তোমার পেজ থেকে লাইভ করবে তখন ওইটা তোমার ফেক আইডি কিনা বা ফেক পেজ কিনা এটা ফেসবুক টিম শিওর হয়, ঠিক আছে? অনেকেই আছে এই মানে তার ছবি দিয়ে হয়তো একটা পেজ খোলে, তারপরে মানে ওটা অরিজিনাল না, ফেক পেজ আর কি। তখন যদি কেউ রিপোর্ট করে তখন সেই পেজটা ফেসবুক টিম করে দেয়, ডিজেবল করে দেয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি নিজেই লাইভ করো মাঝে মধ্যে দু একটা, তাহলে ওই পেজটা যে রিয়াল পেজ এটা ফেসবুক টিম সহজেই বুঝতে পারে, তখন আরও ভালো হয়। তো ওই জন্য তুমি লাইভ করতেই পারো মাঝে মধ্যে। অমিত লিখছে, না না মিথ্যা কথা বলবো না, লাল টি শার্ট যেটা আছে ওটাই আমি। ও আচ্ছা, আমি আসলে অমিত, আমি অনেক দিন আগে তোমার আইডিতে আমি ঢুকেছিলাম, ওই জন্যে আমি না মানে ভুলে গেছি। আমি তোমার এই প্রোফাইল পিকচারটা দেখলে আমি বুঝতে পারি যে অমিতের প্রোফাইল পিকচার, আর নাম তো ঠিকই আছে, কিন্তু ফেসটা মানে ওখানে কোনটা, দুজন যেহেতু আছে ওই জন্য আমি না গুলিয়ে ফেলি। ফিরোজ লিখেছে, মোহাম্মদ তোমার টোটাল লিপস্টিক আমি অবশ্যই না। রোহিত লিখেছে, ঝাল লেগেছে আমায়, ঝাল লেগেছে, ঝালে মরে যায় ঝাল লেগেছে। এ অমিত, একবার মনে আছে ওই যে একটা লোক আমাকে মডেলিংয়ের কথা, মানে কিছু জামা কাপড়ের বিজ্ঞাপন দেওয়ার কথা বলেছিল এই কলকাতা থেকে। অমিত খুব মজা করেছিল ওই ব্যাপারটা নিয়ে।
একটা লোক আমাকে ফোন করেছে, আমার মনে হয় হোয়াটসঅ্যাপে আমাকে দেখেছে, তারপরে ফোন করেছে। তো আমাকে বলছিল যে কয়েকটা ড্রেসে, ঠিক আছে, কয়েকটা ড্রেস পরে সেগুলোর বিজ্ঞাপন দেওয়ার জন্য। তো বলেছিল 7টা ড্রেস মনে হয়, বিজ্ঞাপন দিলে আমাকে 1,20,000 টাকা দেবে। কিন্তু আমি তোমাদের দাদাকে বলেছিলাম, রাজি হয়নি। আর আমিও ভয় পেয়েছি। আমাকে আবার বলে যে এখন তো দেশের মধ্যে বিজ্ঞাপন, মানে আমাদের ঘরে বসেই ধরো আমি ড্রেস পরলাম, আমাকে বললো এইভাবে ওভাবে দাঁড়াতে, সেগুলো ফটোশ্যুট করলো, ই করলো। কিন্তু বললো যে এরপরে দেশের বাইরে থেকেও যদি কাজের জন্য আসে, অফার আসে, সেই ক্ষেত্রে তুমি কি বাইরেও যেতে পারবে। আমি মনে মনে ভাবি দেশের ভিতরেই আমাকে কোনো কোনো পোশাকের বিজ্ঞাপনে দেবে না, আর কোথায় বাইরে। রোহিত লিখেছে, ওই তো তোমাকে বললাম, তুমি কি অডিশন দিতে চাও? হিরো দেবের জ্যাঠার ছেলে আমার খুব বন্ধু হয়, আমি কিসের অডিশন দেব? আরে ওই লাইনে যারা কাজ করে ওদের কোনো দিন রাত বলে কিছু থাকে না। অনেকেই তো দিদি নাম্বার অনেক গিয়ে বলে, গল্প করে, ওরা সকালে মানে ধরো সিরিয়ালের জন্য বা যে কোনো কিছুর জন্য সকালে বেরোবে, আর হয়তো রাত 3টের সময় ট্রেন ধরে ভোরে ঘরে ফেরে। ওইটা আমাকে আমার হাজব্যান্ড করতে দেবে নাকি? অমিত লিখেছে, বৌদি তোমাকে আমি কতদিন ধরে বলছি তোমার সাথে লাইভে আমাকে জয়েন করতে, কিন্তু জয়েন একদিনও করো না। ও আচ্ছা আচ্ছা, অমিত দাদা, আজকে দাদা আছে, লাইভে জয়েন করে কথা বলা যাবে না। দাদা যদি এসে যায় গ্রামের বাড়িতে, সেই দিন যে যে বলবে তাকে তাকে লাইভে জয়েন করব। রোহিত লিখছে, আলহামদুলিল্লাহ সবার লাইফের মধ্যে বৌদি আমাকে ভালোবাসো, আমি যখনই বলি আমাকে কলে অ্যাড করো। হ্যাঁ, অমিত লিখেছে, আর আমি জানি কি মজা করেছিলাম। হ্যাঁ খুব। আর আগের পেজটাতে তো অনেক মজা হতো, অনেক মানে অনেক লোকে লাইভে যুক্ত হতো। ওরে বাবা, কমেন্টস পড়তে পড়তে তো আমি পাগল হয়ে যেতাম। মানে অনেক কমেন্টস আমি পড়তে পারতাম না, এত স্পিডে কমেন্টসগুলো আসতো। সত্যি ওইরকম আর হবে না কোনোদিন। কারণ আগে আমি যখন ওই পেজটা চালাতাম তখন ভিউয়ার্স ছিল বেশি, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটার, মানে এই যে আমরা যারা যে পেজ চালাই, এই শ্রেণীর লোক ছিল কম। আর এখন এই শ্রেণীর লোক হয়ে গেছে ঘরে ঘরে। এই জন্য লাইভ কে দেখবে বলো, কার লাইভ কে দেখবে? যে কারণে এখন আর সেইভাবে কোনো লাইভে আমার মনে হয় না অত বেশি লোক যুক্ত হয়। আর আমি তখন লাইভ করতাম
মানে এত লোক যুক্ত হতো না, লাইভ ছেড়ে উঠতে ইচ্ছা করতো না। তখন 12টা থেকে 3টা পর্যন্ত আমি লাইভ করেছি, মানে 1500 2000 লোক পর্যন্ত লাইভে যুক্ত হয়েছে। আমি একদিন আমার রাত 3টার সময় হঠাৎ করে ঘুম ভেঙেছে, তো আমি না কৌতূহলবশত লাইভে ঢুকেছি। কিছুক্ষণের মধ্যেই 700 800, তারপরে 1200 1500 2000-এ চলে গেছে। আর এত লোক দেখে না আমি কিছুটা এক্সাইটেড হয়ে গেছি। তারপরে পরে ধরো 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা এরকম, তখন আমি লাইভটা তখন আমার ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে, তখন আমি লাইভটা স্টপ করে তারপরে আমি ছেলেকে রেডি করে স্কুলে পাঠাই। যখন লাইভে প্রচুর লোক থাকে তখন এমনিতেই লাইভ করার ইন্টারেস্টটা বেড়ে যায়, যতই মানে ঘুম আসুক যা হোক, ঘুম টুম চলে যায়। কিন্তু যখন 1-2 জন থাকে না, তখন ঘুম আসতেই চায়, এরকম একটা অবস্থা। অমিত লিখেছে আগের পেজটা তো এখন মিস করছি। হ্যাঁ রে, আগের পেজটা তো আমারও, যখন পেজটা হ্যাক হয় না, আমি সত্যি এত কষ্ট পেয়েছিলাম, মনে হয়েছিল যে আর যা জীবনে কোনোদিন আর পেজই খুলবো না, পেজে কাজ করবো না, এরকম কষ্ট হয়েছিল। পরে দেখি যে বসে থেকে কী করবো, সবাই তো চারিদিকে সবাই লাইভ পেজ চালায়, তো আমিও একটা পেজে অ্যাক্টিভ থাকি। রোহিত লিখেছে বৌদি তোমার আগের পেজটার নাম বলো। বৌদি তোমার মুখের হাসি খুব মিষ্টি। আমার আগের পেজটা মৌসুমী মণ্ডল নামে ছিল। অমিত ছিল বৌদি বলো তো আমি লাইভে কতদিন ধরে আসছি, আগের পেজটা নিয়ে বলবো। আগের পেজটা নিয়ে দাঁড়াও, ধরো 3 বছরের মতো। ওইটা আমার 22 সালের, দাঁড়াও 22 সালের কোন মাস থেকে যেন স্টার্ট করেছিলাম, ভুলে গেছি, অনেক দিন আগের কথা তো, জুন জুলাই থেকে নাকি যেন একটা। ওই 2-3 বছর হবে এরকম। আমি না আর লাইভে থাকতে ইচ্ছা করছে না, বেশি লোকজন নেই তো, আবার সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাতে হবে। অমিত লিখেছে আমরা কি কষ্ট পাইনি, অন্তত আমি তো কষ্ট পেয়েছি যখন বলেছ। হ্যাঁ আরে অমিত, বোকা বনে গেছি আমি। আমার গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে আমার এরকম নোটিফিকেশান আসছে, এটা কেন আসছে, তোমরা কেউ যদি বলতে পারো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও। একটা শয়তানও আমাকে ওই পোস্টটা দেখে একটা কমেন্টস করে নাই যে এইটা হ্যাকারদের ষড়যন্ত্র, তুমি এটাতে কোনো করো না। ওখানে বলেছিল যে সি ইউজার কোড, অ্যাক্সেস কোড এইগুলো যদি আমি না সেন্ড করি তাহলে আমার পেজটা ডিজেবল হয়ে যাবে, এরকম একটা লেখা আসছিল। তো আমি তো ভয় পেয়ে গেছি, আমার পেজটা মনিটাইজ হয়েছে। আর তখন আমি মনে হয় আমি কারো কাছে বলিনি রে, এতদিন পর্যন্ত কারো কাছে বলিনি। ওই পেজটা থেকে আমি 8,400 টাকা পেয়েছিলাম, তো ওই টাকাটাও হাতে পেলাম, আর তারপর পরই আমার পেজটা হ্যাক হয়ে গেল। কি যে দুঃখ লাগলো। রোহিত লিখেছে তোমার আগের পেজটা কে হ্যাক করে নিল বলো, কোনো না কোনো দিন তোমাকে কেউ না কেউ হ্যাক করে নিয়ে পালিয়ে যাবে তাদের কাছ থেকে। এত সহজ। ফিরোজ লিখছে মোহাম্মদ ভাই এটা ভালো থেকো, হ্যাপি থেকো, নিজের শরীরের দিকে খেয়াল রাখবে। তো আচ্ছা চলে যাবে আমি যদি জানাতে পারি। আচ্ছা অমিত লিখেছে একটা গ্রুপ বানাবে। অমিত আমার তো গ্রুপ আছে, কিন্তু আমি কি করে আমার গ্রুপের সবাইকে জানাবো কি করে যে আমার গ্রুপের নাম কি, এইসব
রোহিত লিখেছে বৌদি কলকাতায় মহরম হয়েছিল, আমাদের এখানে খুব জমজমাট। ও আচ্ছা তাই। অমিত লিখেছে বেশি লোক রাখবে না, তাহলে ঝামেলা হবে। আচ্ছা। ফিরোজ লিখেছে মহব্বত তুমি না। আমি না এখন লাইফটা স্টপ করে দেবো রে। আমার সকাল সকাল না ঘুমালে আমার আবার সমস্যা হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে আবার স্কুলে পাঠাতে হবে। তো তোমরা ভালো থেকো, ঠিক আছে? গুড নাইট। আবার কথা হবে আগামী দিন। যদি মন টন ভালো থাকে তাহলে লাইভে আসবো। গুড নাইট।